তুর্য কটেজে ফিরেই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই মুহূর্তে তার উপমাকে খুঁজে বের করতে হবে, কিন্তু ফেসবুকে এত এত কমেন্টের পিছনে সে উপমাকে খুঁজে পাচ্ছে না। এবার সে ইনস্টাগ্রামে ঢুকলো, অনেকগুলো মেসেজের ভিড়ে পেয়ে গেল উপমা সিদ্দিকার নাম। ছবি দেখে তুর্য উপমাকে চিনে ফেলল। এবার সে ইনবক্সে ঢুকলো, পুরো ইনবক্স জুড়ে হাই হ্যালো, একটু তো রিপ্লাই দাও, এমনই মেসেজ এসেছে। আরো উপরে স্ক্রল করতে দেখলো উপমা তাকে বিভিন্ন উপলক্ষে ছবি এঁকে শুভেচ্ছা দিয়েছে। আরো উপরে একটা ছবি দেখে থমকে গেল তুর্য। তার গিটার হাতে একটা ছবি প্রিন্ট করে বাঁধিয়ে উপমা রুমের দেওয়ালে টাঙিয়ে রেখেছে। তার পাশে উপমা শাড়ি পরে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। তুর্য ছবিটি দেখে আনমনে হাসলো। তখনই আহনাফ তার পাশে বসে বলল, একা একা হাসছিস কেন? তুর্য ফোনটা আহনাফের দিকে এগিয়ে দিল। আহনাফ সব মেসেজ ভালোভাবে পড়ে বলল, মনে হচ্ছে মেয়েটা তোর জন্য পাগল। তুর্য হেসে বলল, হ্যাঁ। আহনাফ তুর্যের মিষ্টি হাসি দেখে একটু নড়ে চড়ে বসলো। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আগে তো কখনো ইনবক্সে ঢুকিস নি, আর আজ হঠাৎ? তুর্য বলল, এই মেয়েটাই গতকালকে সেই মেয়েটা। আজ সকালেও ওর সাথে দেখা হয়েছে। কথার ফাঁকে জানলাম ও রিক্কির ভক্ত। আহনাফ অবাক হয়ে বলল, বাহ, কাকতালীয় ভাবে তোর ভক্ত তোর দেখাও পেয়ে গেল, আর চিনলও না? তুর্য বলল, হ্যাঁ। আহনাফ বলল, এখন তোর এই হাসির রহস্য কি? প্রেমে পড়ে গেছিস নাকি? তুর্য বলল, আরে ধুর, প্রেম প্রেম আমার দ্বারা হবে না, কিন্তু এত বড় সুযোগ হাত ছাড়াও করা যাবে না। আহনাফ জিজ্ঞেস করলো, তো কি করবে এখন? তুর্য বলল, মেয়েদের সাথে কথা বলবো, দেখি জল কতটুকু গড়ায়। আহনাফ মনে মনে হাসলো আর বলল, জল গড়িয়ে সমুদ্র হলেই আমি বাঁচি, অন্তত অরুর দিক থেকে তো মনোযোগ সরাবে। তুর্য ভ্রুকুচকে বলল, তুই হাসছিস কেন? আহনাফ গলা খাকারি দিয়ে বলল, মেয়েটা অনেক সুন্দর, মাউসিয়া শতাব্দী এদের চেয়ে অনেক সুন্দর, তোদের ভালোই বানাবে। তুর্য বাঁকা চোখে তাকিয়ে বলল, মনে হচ্ছে আমার চেয়ে তুই বেশি খুশি, পছন্দ হলে বল, তোর সাথেই সেটিং করিয়ে দেব। আহনাফ চোখ ছোট করে বলল, তোর পাগলা ভক্ত আমার প্রেমিকা হলে দুদিনও আমার সংসার টিকবে না। তোর ভক্ত নিয়ে তুই থাক, আমি গেলাম। আহনাফ আনমনে হাসতে হাসতে রুম থেকে বেরোতেই অরুণিকার দেখা পেল। অরুণিকা তাকে দেখে বলল, আরাফ বলেছে তোমার কান টেনে দিতে, দেব? এবার অরুণিকার পেছনে আরাফ এসে দাঁড়ালো আর বলল, আজকে থেকে বাকি যতদিন এখানে আছি তুই আমার রুমে থাকবে, আর আমি ইমনের রুমে। আহনাফ বলল, কেন? অরুণিকা বলল, এখন থেকে আমরা দুজন তোমাদের দুজনকে পাহারা দেব, যে সিগারেট খাবে তার কান টেনে দেব। আহনাফ চোখ ছোট করে অরুণিকার দিকে তাকিয়ে বলল, তুমি আমার কান টানবে? আরাফ বলল, সম্মান বাঁচাতে হলে বদ অভ্যাস ছাড়তে হবে। আহনাফ হনহনিয়ে তাদের সামনে থেকে চলে গেল। আহনাফ চলে যাওয়ার পর অরুণিকা আর আরাফ হাই ফাইভ দিয়ে একসাথে বলে উঠল, মিশের সিগারেট ছাড়ানো। এদিকে শতাব্দী অনেকক্ষণ ধরে তাহমিদ আর আরাফের ফোনে কল দিয়ে যাচ্ছে, কিন্তু কল ঢুকছে না। তার মন খুব ছটফট করছে, মনে হচ্ছে খারাপ কিছু একটা হবে। সে ঘরে ঘরে পায়চারি করছিল। তখনই তার পিসি এসে দরজায় কড়া নাড়ল। শতাব্দী দরজা খুলতে তিনি ভেতরে ঢুকে বিছানায় পা তুলে বসে পড়লেন। তারপর হাঁক ছেড়ে ডাকলেন, সৃজা, ও সৃজা, কোথায় মরেছিস, এদিকে আয়। সৃজা দৌড়ে ভেতরে গেল। সৃজা হচ্ছে শতাব্দীর ছোট বোন। পিসিমা ছাড়া সবাই তাকে পুচকি বলে ডাকে। সে পিসিমাকে জমের মতো ভয় পায়। সৃজা পিসির পাশে দাঁড়িয়ে ভীত কণ্ঠে বলল, জি পিসিমা, দেখেছো আমায়? হ্যাঁ দেখেছি, তোর দিদিকে দেখা, যা সম্বন্ধ নিয়ে এসেছিলাম, তার বিয়ের ছবি। সৃজা এদিক ওদিক তাকিয়ে ধীর পায়ে রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। আবার কোথা থেকে একটা ছবি এনে দৌড়ে শতাব্দীর রুমে ঢুকলো। পিসিমা গম্ভীর কণ্ঠে বলল, শতাব্দী, দেখ ছবিটা। সৃজা ছবিটা বোনের হাতে দিতে এই শতাব্দী তা নিয়ে নিচে ফেলে দিল।
পিসি রাগী কণ্ঠে বলল, এতটুকুন মেয়ের এত দেমাগ থাকা ভালো না। বিয়ের বয়স হয়ে গেছে তোর, একটা ছোট বোন আছে, তোর বিয়ে না দিলে এরও বিয়ে হবে না। আমি বুঝি না এত পড়াশোনা করে কি এমন করবি। শতাব্দী ঠান্ডা গলায় বলল, পড়াশোনা করবো কি করবো না এটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু এখন আমি যে বিয়ে করছি না এটা নিশ্চিত করে বলছি। বিয়ে তো তোকে এই ঋতুতে দেব। আমার বাড়ির পাশে এক নতুন ভাড়াটে উঠেছে, ছেলের মুখখানা দেখলে চোখ ভরে যায়। ছেলে আবার যেমন তেমন না, আর্মিতে জয়েন করেছে, খুব শীঘ্রই বড় অফিসার হবে। আমি তোর বাবাকে বলেছি তাদের ছেলে পছন্দ হয়ে গেছে, কারো কোনো আপত্তি নেই। তোর মা তো এক্ষুনি কন্যাদান করতে পারলেই খুশি। এমন সুপাত্র তো আর হাতছাড়া করা যায় না। শতাব্দী কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে মায়ের কাছে গেল। মা তাকে দেখেই বুঝলেন সে কেন এসেছে। তিনি বললেন, মারে, ছেলেটা সত্যিই ভালো, সেনাবাহিনীতে আছে, কত সম্মান পাবি তুই জানিস? না করিস না মা, এমনিতেই তোর বিয়ের বয়স হয়ে গেছে। শতাব্দী ভেজা কণ্ঠে বলল, মা প্লিজ অমন কথা বলো না, তোমরা আমাকে জোর করো না মা, আমি বিয়ের জন্য একদমই প্রস্তুত নই। হঠাৎ তিনি গলার স্বর উঁচু করে বললেন, আমি এত কিছু শুনবো না। তোর বাবা রাজি আছে, এমন ছেলে পাগলে হাতছাড়া করবে। আগে দেখ ওরা তোকে পছন্দ করে নাকি। ছেলের যা চেহারা, নজর না লাগুক। মায়ের কথা শুনে শতাব্দী দমে গেল। মা এর আগে কোনো বিয়ের সম্বন্ধে এত আগ্রহ দেখায়নি। এই সম্বন্ধ নিয়ে তার এত আগ্রহ দেখে এবার সত্যি শতাব্দীর বুক ডিপ ডিপ করছে। শতাব্দী এবার বাবার কাছে গেল, সেখানেও বাবার একই আগ্রহ। তিনি মেয়েকে বুঝিয়ে বললেন যে এখনই বিয়ে করার উপযুক্ত সময়। শতাব্দীকে মাস্টারমশাই সব ব্যাপারে সমর্থন করেন, কিন্তু এই ব্যাপারে তার বাবা তার পক্ষেই নেই। আর বাবার উপর সে কথা বলার সাহসও পাচ্ছে না, কারণ আগে কখনো এমন পরিস্থিতি আসেনি। শতাব্দী এবার ফোন নিয়ে ছাদে চলে গেল। সে তাহমিদকে একের পর এক কল দিয়েই যাচ্ছে, কিন্তু কল ঢুকছে না। এবার শতাব্দী মাউসাদকে কল করলো। মাউসাদ কল ধরতেই সে তার বিয়ের কথা জানালো। মাউসাদ বলল, তুমি কি বিয়ে করতে চাইছো না? শতাব্দী বলল, না। মাউসাদ জিজ্ঞেস করলো, কিন্তু কেন? এখন তো বিয়ে করার সময়, আর ছেলে যদি তোমাকে পড়াশোনা করাতে চায় তাহলে তো মন্দ হয় না। শতাব্দী বলল, তুমি তো বিয়ে করছো না। মাউসাদ বলল, আরে আমি বিয়ে করবোই বা কি করে? ইমন তো এখনো ব্যাচেলর, ওর আগে সেটেল হতে হবে। কিন্তু তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? শতাব্দী বলল, আমি ভালোবাসি একজনকে। মাউসাদ ভ্রুকুচকে বলল, কে সে? শতাব্দী কাপা কণ্ঠে বলল, তাহমিদ। মাউসাদ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, শতাব্দী কি বলছো তুমি? এই সম্পর্ক কেউই মানবে না। শতাব্দী বলল, আমি তো মানছি। মাউসাদ বলল, শোনো, বোকার মতো কথা বলো না, এটা সম্ভব না। তাহমিদ তো মুসলিম, তোমার পরিবার এটা মানবেই না। শতাব্দী জিজ্ঞেস করলো, আমি কি পালিয়ে যাব? মাউসাদ ব্যস্ত কণ্ঠে বলল, না, কি যা তা বলছো? পালিয়ে গেলে তাহমিদ তোমাকে কোথায় রাখবে, কি বা খাওয়াবে? ওরা নিজেরাই ঠিকভাবে চলতে পারছে না, একজন অন্যজনের টাকায় চলছে। শতাব্দী বলল, মাউসাদ প্লিজ কিছু একটা তো বলো, বাবা এই সম্বন্ধ নিয়ে খুব সিরিয়াস হয়ে গেছে, এখন যদি কথা পাকাপাকি হয়ে যায়। মাউসাদ বলল, আগে বলো তাহমিদ কি তোমাকে পছন্দ করে? শতাব্দী বলল, এখনো জানি না। মাউসাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, এটাও জানো না, আবার বিয়েও করতে চাইছো না? শতাব্দী বলল, ওকে বলার সাহস পাইনি। মাউসাদ বলল, আচ্ছা দাঁড়াও, ওরা আগে আসুক, আমি ইমনকে বলবো তাহমিদের সাথে কথা বলতে। সাহিল চিন্তিত মুখে গাড়ির পেছনের সিটে বসে আছে, তার পাশে শানায়া বসে ভাইয়ের দিকে তাকিয়ে আছে। সাহিল গম্ভীর মুখে বলল, আমার আর একটু সতর্ক হওয়া উচিত ছিল। এখন ওই সুলতান মুন্সির সাহস দেখে আমি অবাক হচ্ছে। শানায়া বিরক্তি সুরে বলল, ক্যান ইউ প্লিজ স্টপ ভাই? সারাদিন তোমাদের ওই গ্রুপের মারামারি যেন লেগেই থাকে।
তোমরা দিন দিন হিংস্র হয়ে যাচ্ছ, আমি এইসব আর নিতে পারছি না। দেখ সানায়া, এগুলো মারামারি না, এগুলি বিজনেস করার টেকনিক। ব্যবসাকে উপরে তুলতে হলে এসব টেকনিক মেনে চলতে হবে। আচ্ছা, তাই তুমি আর মিস্টার মির্জা মিলে আপুর সাথে অন্যায় করছো যাতে তোমাদের বিজনেসে কোনো ঝামেলা না হয়। দেখ, তুই এসবের জন্য এখনো ছোট। সুলতান মুন্সির ছেলের সাথে সাবার বিয়ে দেওয়া অসম্ভব, ওদের তো বংশে দোষ আছে। সনায়া চেঁচিয়ে বলল, আর আপু তো ওই ছেলেকে বিয়ে করবে। করলে করুক, ওকে সম্পত্তির ভাগই দেব না। আর দেখিস এমন হলে সুলতান মুন্সি নিজেই তার ছেলেকে সাবার কাছ থেকে দূরে সরিয়ে দেবে। কারণ সুলতান মুন্সির কাছে একমাত্র ভালোবাসা হচ্ছে পদ, আর এই পদ একমাত্র টপ বিজনেসম্যান সাহিল মির্জা তাকে দিতে পারবে। সানায়া ভাইয়ের কথা শুনে বিড়বিড় করে বলল, টপ বিজনেসম্যান না, টপ খচ্চর একটা। এই খচ্চর ভাইটা হয়তো আমার বান্ধবীর জীবনটা নষ্ট করে দেবে। সাহিল ভ্রুকুচকে বলল, মিনমিন করে কি বলছিস? সানায়া শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, একটু যদি এসব ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করতে আমরা সবাই মিলে অনেক ভালো থাকতাম। এভাবে বডিগার্ড নিয়ে ঘুরতে হতো না। সাহিল এই কথার কোনো উত্তর দিল না। সানাই এবার রাগী গলায় বলল, ক্লাসে সবাই বলে আমার বাবা খুনি মন্ত্রী, সবাই বলে আমি ক্রিমিনাল বংশের মেয়ে, আমার ভাই ভালো না। এই কথা রাহিও শুনছে। ও সারাদিন মন খারাপ করে বসে থাকে। ও চায় তুমি সাধারণ মানুষের মতো বাঁচো। তুমি? সাহিল দীর্ঘশ্বাস ফেলে বলল, সানায়া, আমি মির্জা গ্রুপের এমডি, কোটি কোটি টাকার মালিক। রাহির ভবিষ্যতে কিসের অভাব হবে? ভালোবাসার সময়ের অভাব হবে, প্রাইভেসির অভাব হবে। এখন তো মিডিয়ার বডিগার্ড ছাড়া কোথাও পা দেওয়া যায় না। আমার এসব অসহ্য লাগছে ভাইয়া। আমি ট্যুর দিতে পারি না, বডিগার্ড আগে পিছিয়ে ঘুরঘুর করে। রেস্টুরেন্টে গেলে আমার ছবি তুলে এখানে ছেড়ে দেয়। আমি কোনো ছেলে ক্লাসমেটের সাথে বাইরে গেলে ওদেরকে আমার বয়ফ্রেন্ড বানিয়ে দেয়। কি অদ্ভুত ব্যাপার। এখন তো ক্লাসের কেউই আমার সাথে কথা বলে না। সানায়া সাহিলকে এসব বলে গাড়ি থামাতে বলল। এরপর সে গাড়ি থেকে নেমে পড়লো। গাড়ি থেকে নামতেই পেছনের গাড়িটাও থেমে গেল, আর সাথে সাথে দুজন বডিগার্ড নেমে এলো। সানায়া তাদের দেখে আবার গাড়িতে উঠে বসলো। সাহিল এবার বলল, তোকে এসব মেনে নিতে হবে। হঠাৎ একটা অচেনা নম্বর থেকে কল আসলো। সাহিল কল ধরতে ও পাশ থেকে কেউ একজন বলে উঠল, ওরা আসছে মির্জা সাহেব, বাবার কর্মফল ভোগ করার জন্য তৈরি তো? সাহিল ভ্রুকুচকে বলল, কে বলছে? একটা হাসির শব্দ ভেসে এলো। লোকটি আবার বলল, সেই রাত, সেই মুহূর্ত, সেই খুন আর সেই খুনি সব কটাকেই আমি চিনি। সাহিল চেঁচিয়ে বলল, কে আপনি? কি সব আজে বাজে বকছেন? কল কেটে যাওয়ায় সাহিল হ্যালো হ্যালো করে যাচ্ছে। সানায়া ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আজে বাজে কাজ করলে আজে বাজে বকবে, স্বাভাবিক। সাহিল বোনের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে সে চুপ হয়ে গেল। এদিকে রাতে সম্পূর্ণ বিছানা দখল করে হাত পা মেলে অরুণিকা শুয়ে আছে। আহনাফ তার পা সরিয়ে দিয়ে বলল, আমি কোথায় ঘুমাবো? অরুণিকা উঠে বসে বলল, তা আমি কি করে বলবো? দেখো, ফাজলামো করবে না, আমার ঘুম পাচ্ছে। তো ঘুমাও। কোথায় ঘুমাবো সেটাই তো জিজ্ঞেস করছি। আর এতদিন কোথায় ছিল? বাথরুমে ছিল। তুমি ওখানে গিয়ে ঘুমাও। ওর ফাজলামো করলে একটা চটকানি দেবো। ব্যাট কোথায় সেটা জিজ্ঞেস করছি। অরুণিকা বিছানার নিচে দেখিয়ে দিতেই আহনাফ মাথা ঝুঁকিয়ে ব্যাটটা বের করে তা খুলে নিচে বিছিয়ে নিল। দুই ব্যাটের রুম না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ তাদের আলাদা ব্যাট দিয়েছে। আর অরুণিকা রাতে একা ঘুমাতে ভয় পায়, তাই তার সাথে এতদিন আরাফ নিচে বিছানা করেছিল। এদিকে আহনাফ বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। অরুণিকা বিছানা থেকে মাথা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে আহনাফের দিকে তাকালো। আহনাফ চোখ খুলে অরুণিকাকে তার মুখোমুখি দেখে বলল, কি এভাবে বানরের মতো ঝুলে আছো কেন? অরুণিকা উত্তর না দিয়ে মিষ্টি হাসি দিয়ে শুয়ে পড়লো। আহনাফও বিষয়টা না ঘেটে চোখ বন্ধ করলো। একটু বড় অরুণিকা বালিশের নিচ থেকে আহনাফের ফোনটা বের করলো। আসলে সে ওই মুহূর্তে নিচে ঝুঁকে ফোনটাই নিয়ে নিয়েছিল। অরুণিকা মনে মনে বলল, এবার সারা রাত আমি গেমস খেলবো। গেমস শুরু করার সেকেন্ড খানিক পরে আহনাফ খাপ করে ফোনটা নিয়ে নিল। অরুণিকা ভয়ে লাফিয়ে উঠলো। আহনাফ বাঁকা হেসে বলল, বাচ্চু, তুমি আমাকে বোকা বানাতে পারবে না। অরুণিকার কিছু না বলে গাল ফুলিয়ে শুয়ে পড়লো। এরপর সকালে ঘুম থেকে উঠে এসে ওয়াশরুম থেকে পেস্ট এনে অর্ধেক পেস্ট বের করে আহনাফের মুখে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর আহনাফ ঘুমের ঘোরে কাশতে কাশতে বিছানা ছেড়ে উঠে বসলো। দেখলো তার জিহ্বায় ঝাঁঝালো পেস্টের স্বাদ লেগে আছে।
সে উঠে ওয়াশরুমে গিয়ে কুলি করতে গেলে অরুণিকা দৌড়ে রুম থেকে বের হয়ে আরাফের কাছে চলে গেল। মনে মনে ভাবলো আজ সারাদিন সে আরাফের হাত ছাড়বেই না।